একদম সোজাসুজি শুরু করা যাক। আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা প্রায় ৫,০০০ বছরের পুরনো এমন এক রহস্যের গভীরে ডুব দেব, যা শুনলে আপনারা অবাক হবেন। কারণ এখানে প্রাচীন ধর্মগ্রন্থ আর একদম আধুনিক সোনার টেকনোলজি, এই দুটোর এক অসাধারণ মেলবন্ধন ঘটেছে। চলুন দেখি কিভাবে একটা হারিয়ে যাওয়া শহরের গল্প ইতিহাস আর বিজ্ঞানের পাতায় নতুন করে প্রাণ পেয়েছে। আচ্ছা, একটু ভাবুন তো, যুগ যুগ ধরে যে শহরটাকে আমরা নিছক একটা রূপকথা বা জাদুকরী মায়ানগরী বলে জেনে এসেছি, সেটা যদি সত্যিই সমুদ্রের নিচে টিকে থাকে। ঠিক এই প্রশ্নটা নিয়ে আজ আমরা আলোচনা এগোব। চলুন এই মিথ বা পৌরাণিক কাহিনী থেকে বাস্তবতার রোমাঞ্চকর জার্নিতে ডুব দেওয়া যাক। পর্ব ১, মায়ানগরীর জন্ম। তো এই অসাধারণ শহরটির গল্প কিন্তু শুরু হচ্ছে মথুরা থেকে। অত্যাচারী রাজা কংসকে বধ করার পর মথুরায় একটু শান্তি এলেও সেটা বেশিদিন টেকেনি। কংসের শ্বশুর মগধের রাজা জরাসন্ধ প্রতিশোধের আগুনে জ্বলছিলেন। তিনি একবার দুবার নয়, টানা ১৭ বার মথুরায় আক্রমণ চালান। শ্রীকৃষ্ণ তখন বুঝতে পারেন জরাসন্ধের এই নিরন্তর আক্রমণের হাত থেকে মথুরার সাধারণ মানুষকে বাঁচাতে হলে একটা অভেদ্য আর একদম নিরাপদ আশ্রয়ের খুব দরকার। আর ঠিক এই ভাবনা থেকেই শুরু হয় এক বিশাল স্থানান্তর। আর এই জায়গাটাতেই আসে এই অবিশ্বাস্য সংখ্যাটা ৫৩, মানে ৫৩ কিলোমিটার। পুরাণ অনুযায়ী শ্রীকৃষ্ণ সমুদ্রের দেবতা বরুণদেবের কাছে একটা নিরাপদ জমির অনুরোধ করেছিলেন। আর এই ৫৩ কিলোমিটার বা ১২ যোজন জমিও বলা হয় একে, ঠিক এতটাই জমি সমুদ্রের বুক থেকে উদ্ধার করা হয়েছিল। উদ্দেশ্য একটাই, একটা নতুন আর নিরাপদ শহর গড়ে তোলা। বিষয়টা একটু খেয়াল করুন, আজকের দিনে আধুনিক সিঙ্গাপুর ঠিক যেভাবে ল্যান্ড রিক্লেমেশন বা সমুদ্র ভরাট করে ভূমি সম্প্রসারণের মাধ্যমে নিজেদের শহর বড় করছে, প্রাচীন এই পৌরাণিক বর্ণনার সাথে তার কিন্তু হুবহু মিল। হাজার হাজার বছর আগের একটা প্রাচীন গ্রন্থে এমন একটা অত্যাধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের কনসেপ্ট, সত্যি অবাক করার মতো, তাই না? আর শুধু জমি উদ্ধার করেই কিন্তু কাজ শেষ হয়নি। প্রাচীন গ্রন্থগুলোর তথ্য বলছে এই শহরে নাকি ৯০০টা চোখ ধাঁধানো রাজপ্রাসাদ তৈরি করা হয়েছিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ৯০০। এগুলো মূলত বলরাম, রুক্মিণী, সত্যভামা এবং শ্রীকৃষ্ণের অন্যান্য প্রিয়জনদের জন্য বানানো হয়েছিল। মুনস্টোন, হিরে আর সোনায় মোড়ানো এই প্রাসাদগুলো ছিল সেকালের চরম ঐশ্বর্যের প্রতীক। এই দ্বারের নগরী বা দ্বারকার বর্ণনা শুনলে আপনার মনে হতে পারে আমরা বুঝি আজকের নিউ ইয়র্ক বা প্যারিসের মতো কোনো অতি আধুনিক শহরের কথা বলছি। প্রবেশপথে একটা বিশাল সিংহদুয়ার, সোনায় মোড়ানো দেওয়াল, রূপোর মেঝে, তার উপর একদম পারফেক্ট জল সরবরাহ আর নিকাশি ব্যবস্থা। শুধু তাই নয়, গ্লোবাল ট্রেড বা বিশ্বব্যাপী বাণিজ্যের জন্য ছিল ব্যস্ত বন্দর আর জেটি। সব মিলিয়ে এটা ছিল একটা সত্যিকারের প্রাচীন ইউটোপিয়া। পর্ব ২, অভিশাপ এবং ধ্বংসের শৃঙ্খল। তো এত সমৃদ্ধির পরও এই ইউটোপিয়ার পতন কেন হলো? কাহিনী অনুযায়ী এই পতনের শুরুটা কিন্তু হয়েছিল এক মর্মান্তিক অভিশাপ থেকে। মহাভারতের সেই ভয়াবহ যুদ্ধের পর কৌরবদের মাতা গান্ধারী নিজের ১০০ ছেলের মৃত্যুতে শোপে পাথর হয়ে গিয়েছিলেন। তিনি এই বিশাল ধ্বংসলীলার জন্য শ্রীকৃষ্ণকে দায়ী করেন, আর সেই শোক আর রাগের বশেই তিনি অভিশাপ দেন যে কৌরবদের মতোই শ্রীকৃষ্ণের যদুবংশ একদিন নিজেদের মধ্যে লড়াই করে ধ্বংস হয়ে যাবে। এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো সেই অভিশাপ কিভাবে একটা অদ্ভুত আর মারাত্মক পরিণতি পেল। দেখুন, মুনিদের সাথে একটু মজা করার জন্য শ্রীকৃষ্ণের ছেলে সাম্বা একজন গর্ভবতী নারীর ছদ্মবেশ ধরেন। কিন্তু মুনিরা ঠিকই ব্যাপারটা ধরে ফেলেন আর প্রচণ্ড রেগে গিয়ে অভিশাপ দেন যে সাম্বা একটা লোহার পিণ্ডের জন্ম দেবেন, আর সেটাই হবে যদুবংশের ধ্বংসের কারণ। ভয় পেয়ে রাজা উগ্রসেন সেই লোহা গুঁড়ো করে সমুদ্রে ফেলে দেওয়ার নির্দেশ দেন ঠিকই, কিন্তু ওই যে একটা টুকরো আস্ত থেকে যায়, আর জরা নামের এক শিকারী সেই টুকরোটা দিয়েই নিজের তীরের ফলা তৈরি করে বসেন। ঠিক এভাবেই সময়ের সাথে সাথে গান্ধারীর অভিশাপ যেন বাস্তবে রূপ নিতে থাকে। দ্বারকার বাসিন্দাদের মধ্যে অহংকার আর মদ্যপানের আসক্তি এতটাই বেড়ে যায় যে প্রভাস তীর্থে এক উৎসব চলাকালীন তারা নিজেদের মধ্যেই মারাত্মক মারামারি শুরু করে দেয়। মানে, যে অস্ত্র দিয়ে তারা একসময় নিজেদের শত্রুদের হারিয়েছিল, সেই একই অস্ত্র দিয়ে তারা একে অপরকে শেষ করে দিতে থাকে। আর এখানেই গল্পের সেই চূড়ান্ত ট্র্যাজেডি। উৎস বলছে জরা নামের সেই শিকারী অনেক দূর থেকে শ্রীকৃষ্ণের পা দেখে ভুল করে তাকে হরিণ ভেবে বসেন, আর সেই যে লোহার ফলাযুক্ত তীরের কথা বলছিলাম সেটাই তিনি ছুঁড়ে দেন। বিশ্বাস করা হয় এই ঘটনার সাথে সাথেই শুরু হয় কলিযুগ বা বর্তমান সংঘাতের যুগ। আর সেই মায়ানগরী দ্বারকা চিরকালের মতো সমুদ্রের অতল গহ্বরে তলিয়ে যায়। পর্ব ৩, সমুদ্রের নিচে প্রাচীন শহর।
আচ্ছা, পৌরাণিক গল্প তো শুনলাম, কিন্তু এরপর কি? এই হারানো শহরের অস্তিত্ব প্রমাণের জন্য দশকের পর দশক ধরে যে চেষ্টা চলেছে তার টাইমলাইনটা দারুণ ইন্টারেস্টিং। ১৯৩০-এর দশকে লোকাল জেলেরা প্রথম দাবি করে যে তারা জলের নিচে ধ্বংসাবশেষ দেখেছে। এরপর ১৯৬৩ সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ASI এর প্রথম অভিযানে বেশ কিছু প্রাচীন মাটির পাত্র পাওয়া যায়। এরপর ৭০-এর দশকে একটা বড় আবিষ্কার হয়। আর তারপর ১৯৮৩ সালে ডক্টর SR রাওয়ের নেতৃত্বে বেট দ্বারকায় শুরু হয় এক যুগান্তকারী অভিযান। ওই যে বলছিলাম ৭০-এর দশকের বড় আবিষ্কারের কথা, আসলে এই গবেষণায় সবচেয়ে বড় ব্রেকথ্রুটা এসেছিল তখনই। জামননগরে রাজা সীমাদিত্যের একটা ষষ্ঠ শতাব্দীর তাম্রলিপি আবিষ্কৃত হয়। আর এই তাম্রলিপিতেই একদম পরিষ্কারভাবে জলের নিচে থাকা শ্রীকৃষ্ণের একটা শহরের কথা লেখা ছিল। এই সলিড প্রমাণটা পাওয়ার পর ইতিহাসবিদরাও এই পৌরাণিক কাহিনীটাকে ভীষণ সিরিয়াসলি নিতে বাধ্য হন। কিন্তু এই গবেষণার শুরুর দিকের একটা তথ্য জানলে আপনারা হয়তো বিশ্বাসই করতে পারবেন না। ASI থেকে ডক্টর SR রাওকে এই বিশাল প্রজেক্টের জন্য প্রাথমিক বাজেট দেওয়া হয়েছিল মাত্র ৮০০ টাকা। হ্যাঁ, ৮০০ টাকা। এত বড় একটা সমুদ্রাভিযানের জন্য এই সামান্য অর্থ আসলে প্রমাণ করে যে ডক্টর রাও এবং তার টিমের ডেডিকেশন লেভেলটা ঠিক কতটা উঁচুতে ছিল। পর্ব ৪, বিজ্ঞান এবং প্রত্নতাত্ত্বিক প্রমাণ। এই স্লাইডটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে কিভাবে প্রাচীন পুরাণের সাথে আধুনিক প্রযুক্তির মেলবন্ধন ঘটানো হয়েছিল। ২০০১ থেকে ২০০৭ সালের মধ্যে ASI এবং ভারতীয় নৌবাহিনী মিলে এই অনুসন্ধানটাকে একেবারে মডার্নাইজ করে ফেলে। প্রাইমারি সোনার ম্যাপিং থেকে শুরু করে সাববটম প্রোফাইলার, ডিজিটাল হাইড্রোগ্রাফিক টেকনোলজি এবং গভীর সমুদ্রের কার্বন ডেটিং, মানে আধুনিক বিজ্ঞানের সব রকম লেটেস্ট হাতিয়ার ব্যবহার করা হয়েছিল এই রহস্যের জট খুলতে। আর এই প্রযুক্তিগুলোর সাহায্যে স্কুবা ডাইভাররা জলের নিচে যা দেখেছিলেন সেটা ছিল আক্ষরিক অর্থেই অভূতপূর্ব। বিশাল বিশাল পাথরের দেওয়াল, প্রাচীনকালের ভারী সব নোঙর আর একটা ভীষণ ওয়েল প্ল্যান্ড নিকাশি ব্যবস্থা। এই ফাইন্ডিংসগুলো কোনো রকম সন্দেহ ছাড়াই প্রমাণ করে দেয় যে সমুদ্রের তলদেশে সত্যিই একটা হাইলি অ্যাডভান্সড প্রাচীন বন্দর শহর ছিল। এর মধ্যে কোনো ভুল নেই। কিন্তু শহরটা যে ছিল সেটা তো প্রমাণ হলো, তবে ডুবল কিভাবে? এই নিয়ে কিন্তু ভূতত্ত্ববিদ আর সামুদ্রিক বিজ্ঞানীদের মধ্যে এখনও বেশ ডিবেট চলে। কেউ কেউ থিওরি দিয়েছেন যে একটা বিশাল আর ভয়ঙ্কর সুনামি হয়তো হঠাৎ করে পুরো শহরটাকে গিলে খেয়েছিল। আবার অন্য দলের মতে ব্যাপারটা এতটা হুট করে হয়নি। তাদের দাবি, সমুদ্রপৃষ্ঠের জলের স্তর ধীরে ধীরে কিন্তু মারাত্মকভাবে বেড়ে যাওয়ার কারণে শহরটা একসময় জলের তলায় চলে যায়। এবার একটু বয়সের দিকে তাকানো যাক। বিজ্ঞানীদের পাওয়া নমুনাগুলোর বয়স দেখলে রীতিমতো গায়ে কাটা দেয়। বেট দ্বারকায় পাওয়া নিদর্শনগুলো থার্মোলুমিনেসেন্স টেস্ট করে দেখা গেছে সেগুলোর বয়স অন্তত ৫,০০০ বছরেরও বেশি। আর গভীর সমুদ্র থেকে পাওয়া নমুনাগুলোর কার্বন ডেটিং বলছে সেগুলো প্রায় ৯,০০০ বছরের পুরনো। একটু ভাবুন, এই টাইমলাইনটা কিন্তু পুরাণে বলা দাপর যুগের সাথে অদ্ভুতভাবে মিলে যাচ্ছে। এই ধ্বংসাবশেষের ঐতিহাসিক আর আধ্যাত্মিক আবেদন আজও কতটা প্রাসঙ্গিক তার একটা বড় প্রমাণ আমরা সম্প্রতি দেখেছি। ২০২৪ সালে ভারতের প্রধানমন্ত্রী স্বয়ং স্কুবা গিয়ার পরে সমুদ্রের তলদেশে ডুব দিয়ে সেই প্রাচীন শহরের ধ্বংসাবশেষের উদ্দেশ্যে ময়ূরের পালক নিবেদন করে এসেছেন। প্রাচীন পুরাণ আর আধুনিক যুগের এর চেয়ে সুন্দর মেলবন্ধন আর কি হতে পারে? উপসংহার: বিশ্বাস এবং বিজ্ঞানের মেলবন্ধন। আমরা আমাদের আজকের এই আলোচনার একেবারে শেষে চলে এসেছি। স্ক্রিনের এই উক্তিটা একটু খেয়াল করুন। বিজ্ঞান এবং বিশ্বাসকে সবসময় একে অপরের বিরোধিতা করতে হয় না। কখনো কখনো প্রাচীন গ্রন্থগুলোতে এমন সব বিজ্ঞানসম্মত সত্য লুকিয়ে থাকে যে আবিষ্কৃত হওয়ার অপেক্ষায় থাকে। এটা সত্যি গভীরভাবে ভাবার মতো একটা কথা। আমাদের চারপাশে এমন আরও কত পৌরাণিক কাহিনী ছড়িয়ে আছে যা হয়তো শুধু মানুষের কল্পনা নয়, বরং মাটির নিচে বা সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা কোনো অজানা ইতিহাস। কে বলতে পারে? ঠিক এই প্রশ্নটা আপনাদের জন্য রেখেই আজকের মতো আমাদের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। দারুণ লাগলো আপনাদের সাথে এই বিষয়টা এক্সপ্লোর করতে। ভালো থাকবেন।